রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অনুপাত বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবা। আজকে আমি অনুপাত বিশ্লেষণের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় পর্বটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখো, আমি আজকে করাচ্ছি হচ্ছে চলতি অনুপাত। এই চলতি অনুপাত যেমন আছে, অ্যাসিড টেস্ট আছে, ঠিক আছে, মজুদ আবর্তন আছে। তো তুমি প্রতিটি বিষয় আলাদা আলাদাভাবে সুন্দরভাবে জানতে পারলে তোমার 4টা বা 5টা যে রিকোয়ারমেন্টটি আসে সেটি তুমি জানতে পারবা। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুপাত বিশ্লেষণ, চলতি অনুপাত। আচ্ছা, একটা প্রতিষ্ঠান বন্ধু, তুমি কি মনে করো যে লাভে আছে কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে? একটা প্রতিষ্ঠান লাভে আছে কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে। আর এটা কিভাবে পারে? এটা তুমি যদি চলতি অনুপাত সম্পর্কে জানো তাহলে কিন্তু খুব সহজেই তুমি জানতে পারবে যে লাভে আছে কিন্তু কিভাবে এই প্রতিষ্ঠানটা দেউলিয়া হয়ে যেতে পারে। আশ্চর্য বিষয় না? তো চলো আমরা একটা গ্রাফ দেখি যে কিভাবে ঊর্ধ্ব থেকে নিম্নে পতন হয়। তো দেখে আসলাম। তো বন্ধুরা, এরপরে তুমি দেখো, আমি তোমাদের সাথে একটু চলতি অনুপাত সংজ্ঞাটা কি সেটা একটু আলোচনা করি। দেখো, কারেন্ট রেশিও হলো এমন একটা আর্থিক অনুপাত যা দেখে বোঝা যায় যে একটা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দেনা পরিশোধের ক্ষমতা কতটুকু। অর্থাৎ কারেন্ট রেশিও হলো এমন একটা আর্থিক অনুপাত যা দেখে বোঝা যায় একটি আর্থিক প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দেনা পরিশোধের ক্ষমতা কেমন। তাহলে কি বুঝলা তুমি? যে স্বল্পমেয়াদী দেনা পরিশোধের ক্ষমতা কেমন ওই প্রতিষ্ঠানের। যদি ভালো থাকে তাহলে খুব ভালো, আর যদি খারাপ থাকে তাহলে তুমি বুঝতেই পারতেছো এই প্রতিষ্ঠানের আর্থিক ক্ষমতাটা ভালো না। যাই হোক, দেখো, কারেন্ট রেশিওর কিছু সূত্র আছে। কারেন্ট রেশিওর কি আছে? সূত্র আছে। কারেন্ট রেশিও বা চলতি অনুপাত, এর সূত্র হচ্ছে কারেন্ট রেশিও বাই কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ যদি বাংলায় বলি আমরা চলতি সম্পত্তি বা চলতি দায়। এখন তুমি যদি অঙ্ক করতে যাও তাহলে তোমার চলতি সম্পদ আর চলতি দায় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা কিন্তু থাকতে হবে। যদি তোমার তা না থাকে তাহলে তুমি অঙ্কটি করতে পারবে না। তো চলতি সম্পদ কি কি আমরা একটু দেখে নিই, একটু নোট করে নাও বন্ধু যারা জানো না। দেখো, নগদ জমা আমি লিখেছি, ব্যাংক জমা লিখেছি, দেনাদার লিখেছি, অগ্রিম খরচ লিখেছি, স্বল্পমেয়াদী বিনিয়োগ লিখেছি, দেনাদার বা প্রাপ্য লিখেছি, মজুদ পণ্য লিখেছি, প্রাপ্য বিল লিখেছি। আপাত দৃষ্টিতে তোমার চলতি অনুপাত করতে গেলে চলতি সম্পদ এইগুলো জানলেই তুমি অঙ্কটি করতে পারবা। এরপরে কি আছে? চলতি দায়। দেখো, চলতি দায় আছে পাওনাদার বা প্রদেয় বিল, বকেয়া খরচ, প্রস্তাবিত লভ্যাংশ, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি। অর্থাৎ তুমি চলতি দায়ের যে বিষয়গুলো রয়েছে, দেখো এই বিষয়গুলো অর্থাৎ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, হ্যাঁ, প্রস্তাবিত লভ্যাংশ, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি, এইগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু তোমার অঙ্কটি করা খুব সহজ হয়ে যাবে। তো এটার একটা আদর্শ অনুপাত আছে। কি অনুপাত আছে? এই যে চলতি অনুপাত, চলতি অনুপাতের একটা আদর্শ অনুপাত আছে। প্রতিটা জিনিসের একটা ভালো দিক থাকে না? তো এটার একটা ভালো দিক রয়েছে। যেমন এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, সব থেকে ভালো কোনটা? সব থেকে ভালো কি? এ প্লাস না? সব থেকে ভালো এ প্লাস। তো সুতরাং আমি তোমাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে তুমি দেখো যে এখানে একটা মন্তব্য লিখে রাখছে, অর্থাৎ এই অঙ্কটা তোমার যে রিকোয়ারমেন্ট থাকবে চলতি অনুপাত, সেই চলতি অনুপাত অঙ্কটা করার পরে তোমাকে এইরকম একটা মন্তব্য লিখে আসতে হবে। অর্থাৎ মন্তব্য চাই না, তারপরেও কিন্তু তুমি মন্তব্যটা উল্লেখ করে দিয়ে আসবে। দেখো, সেই মন্তব্যটা কি হতে পারে? 2:1 কে আদর্শ অনুপাত বলা হয়, কম বেশি সন্তোষজনক নয়। 2:1 কে আদর্শ অনুপাত বলা হয়, কম বেশি সন্তোষজনক নয়। তাহলে তুমি কি শিখলা? যে 2:1 হচ্ছে আদর্শ অনুপাত। তো চলো এরপরে আমরা একটা ছোট অঙ্কে চলে যাই, যে ছোট অঙ্কটি দিয়ে তোমাদেরকে বোঝাই
2:1 আসলে কেমন হতে পারে? দেখো আমি একটা কোশ্চেন এখানে লিখে রাখছি, একটি প্রতিষ্ঠানের বর্তমান সম্পদ মানে কি, কারেন্ট অ্যাসেটস 3,60,000 টাকা এবং বর্তমান দায় কত আছে, 1,80,000 টাকা। কারেন্ট রেশিও বা চলতি অনুপাত নির্ণয় করো। তো তোমাকে যদি এভাবে বলে কারেন্ট রেশিও, তো তুমি এভাবে লেখো কারেন্ট রেশিও বা চলতি অনুপাত সমান সমান, তুমি দেখো তুমি লিখবা কি, তুমি তো লিখবা এইভাবে চলতি সম্পত্তি বাই চলতি দায়। তো তোমার এই অঙ্কটায় চলতি সম্পদ কত আছে, 3,60,000 টাকা, 3,60,000 টাকা। আচ্ছা চলতি দায় কত রয়েছে তোমার, 1,80,000 টাকা। তো তুমি যদি এটাকে ভাগ দাও তাহলে কত আসতেছে, 2 আসতেছে, তাই না? তো 2 আসতেছে, আমাদের আদর্শ অনুপাত কত ছিল, 2:1। তো আমার তো হইছেই 2, তো 2:1 এটা লিখতে হবে। কিন্তু তুমি মন্তব্য লিখবা এইভাবে, ঠিক এইভাবে মন্তব্য লিখবা যে 2:1 কে আদর্শ অনুপাত বলা হয়, কম বেশি সন্তোষজনক নয়। তো আমরা আজকে শিখতে পারলাম কি, যে কারেন্ট রেশিওটা কি এবং এই কারেন্ট রেশিওর মধ্যে কি কি উপাদান লাগে, অর্থাৎ চলতি সম্পদ আর চলতি দায়গুলো কি কি তোমরা কিন্তু আজকে জেনে ফেললা। চলতি সম্পদ আর চলতি দায় তুমি যদি জানো তাহলে তোমার আর্থিক বিবরণীটাও কিন্তু তুমি সহজভাবে করতে পারবা। অর্থাৎ ওই অঙ্কটিতেও চলতি সম্পদ আর চলতি দায় থাকে। তো তুমি এই বিষয়টি দেখো, দুটো অঙ্কে কাজে লাগতেছে, একটা আর্থিক বিবরণী বিশ্লেষণ, একটা আর্থিক বিবরণী। তো যাই হোক, আমরা আজকে শিখলাম কারেন্ট রেশিও। তো তোমার বাসার জন্য একটা কাজ থাকবে, সেটা কমেন্টে তুমি জানিয়ে দেবে যে আসলে আমি যে অঙ্কটা দিচ্ছি তুমি পারছো কিনা। একটি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি আছে 1,50,000 টাকা আর চলতি দায় রয়েছে 75,000 টাকা। তো তোমার কাছে কোশ্চেন থাকলো চলতি অনুপাত কত, চলতি অনুপাত সমান কত, এটা কমেন্ট করে তুমি জানিয়ে দাও যে এই অঙ্কটির উত্তরটা কত। এই যে অঙ্কটি আমি তোমাদেরকে লিখে দেখালাম, একটা ব্যাংকের পরীক্ষায় এসছে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আর এরপরে যে বিষয়টি থাকতেছে সেটি হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া আছে যে অ্যাসিড টেস্ট অনুপাত, এই অনুপাতটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। খুবই সুন্দর আলোচনা হবে, আশা করি তোমরা পরবর্তী ক্লাসেও জয়েন করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।